This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি তৃণমূল সাংসদ মহাকুম্ভের সময় রচনা বলেছিলেন যে কালার থেরাপি করেন। খুশির ঈদে কোন রঙের থেরাপি করলেন? হুগলির পান্ডুয়ায় ধরা পড়ল সেই ছবি। 5 কথার শুরুতে দেখে নেওয়া যাক তারই এক ঝলক। ঈদের রং। উৎসবের রং কেমন হতে পারে? মহাকুম্ভের সময় আন্দাজ দিয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবার আরও খানিকটা আন্দাজ দিলেন ঈদ উল ফিতরে। প্রয়াগে রচনা পরেছিলেন গেরুয়া পোশাক। হুগলির ত্রিবেণীতে কুম্ভ স্নান সারেন সবুজ শাড়িতে। হুগলির তৃণমূল সাংসদ সেদিন বলেছিলেন, আজকে বুধবার বলে সবুজ। আমি কালার থেরাপি করি, আমি বুধবার বলে আজ সবুজ। এটা কোইন্সিডেন্স হয়ে গেছে। যেদিনে যে রংটা পরা উচিত সেই রং। সোমবার হুগলির পান্ডুয়ার কলাবাজারে ঈদের অনুষ্ঠানে যোগ দেন রচনা। পরেছিলেন অফ হোয়াইট চুড়িদার, মাথায় সাদা ওড়না। এই রঙও কি কালার থেরাপির অঙ্গ? হাসতে হাসতে রচনার উত্তর, আজকে সাদা অফ হোয়াইট, আজকে পবিত্র দিন, ঈদের দিন, আজকে সাদা পরবো কিভাবে পরবো? আজকে সাদা অফ হোয়াইট, আজকে পবিত্র দিন, ঈদের দিন, আজকে সাদা পরবো কিভাবে পরবো? গত বছর পান্ডুয়ার ঈদে যোগ দিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তখন গিয়েছিলেন তৃণমূল প্রার্থী হিসেবে। সাংসদ হওয়ার পর যে পান্ডুয়া ভোলেননি সে কথাও মনে করিয়ে দেন রচনা। প্রার্থী ছিল, এবার সাংসদ হয়েছি, কিন্তু প্রার্থী ছিলাম তা সবাই ভেবেছে প্রার্থী হয়েছি বলে বোধহয় এসেছি, কিন্তু সাংসদ হওয়ার পর হ্যাঁ একদমই তাই। তো সাংসদ হওয়ার পরেও আমি সব মানুষের কাছে ভীষণ চিরকৃতজ্ঞ, কারণ পান্ডুয়ার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমাকে পাশে ডেকে নিয়েছেন। উপস্থিতির হারে 100% নম্বর পেলেও কালার থেরাপিতে কি পাশ করতে পারলেন তৃণমূল সাংসদ? TV9-এর মাহফিজখানা থেকে পুরনো ছবি বের করতেই দেখা গেল সাদা নয়। রচনা গতবার পরেছিলেন হলুদ সালোয়ার, সঙ্গে হলুদ চাদর। তবে কি সাদার আমদানি সাংসদ হওয়ার পর থেকেই? ঈদে নেতা নেত্রীরা সাধারণত সাদাতেই অভ্যস্ত। সোমবারও তাই দেখা গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরই সাদা শাড়ি পরেন, ঈদেও তাই। রেড রোডে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিষেক। চেতলায় নামাজ পড়েন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রিষড়ায় ওয়েলিংটন জুট মিলের মাঠে ঈদের নামাজ আদায়ের অনুষ্ঠানে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রং একটাই, সাদা। খুশির ঈদে কালার থেরাপি। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। দিদি হ্যাঁ হামারা সাথ। দিদি আপনাদের সঙ্গে রয়েছেন। রেড রোডে ঈদের নামাজে অংশ নিয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় অশান্তি নিয়ে বিজেপির সঙ্গে বিথলেন বামেদেরও। পাল্টা কথা শোনাতে ছাড়ছে না বিরোধীরাও। খুশির ঈদে জুড়ে গেল অপ্রিয় প্রসঙ্গগুলো। মাহে রমজানে ফুরফুরা আর পার্ক সার্কাসে ইফতার দিয়েছেন সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। ঈদ উল ফিতরে রেড রোডে নামাজ। এখানে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? ইফতার আর ঈদের মাঝে ছিলেন লন্ডনে। মুখ্যমন্ত্রী রেড রোডে সংখ্যালঘু সমাজকে জানালেন লন্ডনে কোন প্রশ্নের জবাবে তিনি কি বলেছেন। আর ইউ হিন্দু? हमने बोला हम गौरव के साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन, व्हाट कैन यू डू? কিছুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান। ঘুমানোর সময় মাথার দিকে থাকে শিব মন্দিরের দেওয়াল। আর রেড রোডে দাঁড়িয়ে নিজেকে ধর্মীয় পরিধির ঊর্ধ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু বিরোধীরা ছেড়ে কথা বলবে কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বাংলার মান সম্মান ডুবিয়ে এসেছে। क्या चाहते हैं लोग? डिवाइड एंड रूल चाहते हैं? हम नहीं चाहते हैं। हमारा जिंदगी देश के लिए कुर्बानी है, साथ साथ में हर रिलीजियन के लिए, हर कास्ट के लिए, हर क्रीड के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए। आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। মুখ্যমন্ত্রী পছন্দ করেন হিন্দু মুসলমান এইসব আলাপ আলোচনা করতে, সব বলার ধক নেই, আজে বাজে কথা বলা। রাজনৈতিক সুবিধা পেতে ধর্মকে ব্যবহার করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির ছুতো তৈরি করার চেষ্টা করছে বিজেপি। রাম ও বাম এক হয়ে গিয়েছে। कहते हैं 4 कम्युनल राइट्स हुआ, दंगा हुआ, प्रेसिडेंट रूल होना चाहिए, कौन कहाँ रहेगा इसका बारे में भी आप एट्रोसिटीज करते हैं। एट्रोसिटीज टेरिबल। अगर आप कंट्री को डिवाइड करने चाहता है तो पहले कॉन्स्टिट्यूशन को सलामत करो। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए आप दंगा करें। তার কাজ হচ্ছে ওই ভোট ব্যাংকটাকে এক জায়গায় রাখা, পোলারাইজেশন করে রাখা, যাতে কংগ্রেস সিপিএম যদি বাই চান্স ভোট পেয়ে যায় মমতার আসন টলবে। উনি যা যা বলেছিলেন, বরং এখন মানুষ, আমি হিন্দু মুসলিম নির্বিশেষেই বলছি,
তারা বুঝে গেছে যে এ রাজ্যের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জির বাহিনী। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म तो बात है, दुख का बात है। এটা পলিটিক্যাল, এবং উনি ঠিকই বলেছেন, পলিটিক্যাল পার্টি দাঙ্গা করায় এবং সেটা তৃণমূল কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায় করায় দাঙ্গা পুরোটা। জ্যোতিবাবু বলেছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না। উনি বলছেন একটা রাজনৈতিক দল দাঙ্গা করছে, যে রাজনৈতিক দলকে উনি প্রশ্রয় দিয়েছেন। जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। সেই রাজনৈতিক দলকে বাড়তে সাহায্য করার দায় বা দাঙ্গার দায় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। সরকার না চাইলে দাঙ্গা হয় না, দায়িত্ব মুখ্যমন্ত্রীর। কোন রকম দাঙ্গা করতে দেবেন না, कोई रकम दंगा करने नहीं देंगे कि उसका एक ही आवाज है दंगा करो और हमारा आवाज है दंगा रुको। उसको प्लान में अपना परिकल्पनाते केউ পা দেবেন না, এটা আমার রিকোয়েস্ট আছে। কোন রাজনৈতিক দল ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ জানে। মোথাবাড়িতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় এদের দোষণ করে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে হিন্দুরা একত্রিত হবে না। এবং আমি ওনার দলের সেই নেংটি ইঁদুর হিন্দুদেরকে প্রশ্ন করতে চাই যে তারা কি আদৌ হিন্দু নাকি মুসলিম তোষণ করতে করতে তারা অর্ধেক মুসলিম হতে পারে। ঈদের 6 দিন পরেই রামনবমী, তা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। মালদার মোতাবাড়ি থেকে অশান্তির খবরও এসেছে। গ্রেড রোডে মুখ্যমন্ত্রীর অনুরোধ, প্ররোচনায় পা দেবেন না। একই সঙ্গে তাঁর আশ্বাস, রাজ্যে সংখ্যালঘুদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী। उसको छूना भी नहीं चाहिए। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारे साथ, हमारा अभिषेक है हमारे साथ, चावल है हमारे साथ, हम लोग का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। जो चिल्लाता है उसको चिल्लाने दो। মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম আমরা পুরোটাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ, ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না। যে ধর্মের তোষণ করে, যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে, সেটাই তিনি করেন। जो उल्टा पलटा बात करते हैं उसको करने दो, लेकिन आप उसको बुरा मत मांगो। आप बुरा मांगोगे दिल से मांगो, टाइम में उसको बॉक्स सिखाना है, लेकिन उसको टच मत करो। टच करने से उसको इम्पोर्टेंस मिल जाता है। মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয়, মুসলিমদের তোষণ করেন। যেদিন হিন্দুরা 100% পোলারাইজেশন হবে, দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের পদলেহন। প্রকাশ্যে সংখ্যালঘু সমাজের পাশে থাকার বার্তা, এই বলে কি বিজেপির হাতে মেরুকরণের নতুন অস্ত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর আশ্বাসের তাৎপর্য বোঝার চেষ্টা করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গোটা ভারত বিপদে। রেড রোড থেকে পূর্বাভাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলায় অশান্তি করতে এলে নিজেই পুড়ে যাবে। একই বক্তব্যে হুঁশিয়ারি এবং আশ্বাস তৃণমূলের সাধারণ সম্পাদকের। दान है, जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। ये हिंदुस्तान जितना हिंदू का है, उतना मुसलमान का है, उतना सिख का है, उतना क्रिश्चियन का है, हर एक इंसान का है। कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में है। मैं कहता हूं भाजपा के दोस्तों, जरा धर्म का चश्मा उतार के देखो, पूरा हिंदुस्तान खतरे में है। হিন্দু বিরোধিতা করে ওরা আনন্দ পায়, এ তো নতুন কিছু নয়। জিন বাঁশের ঝাড়ের থেকে তো বাঁশ তো আর আলাদা হয় না, জিন তো আলাদা হতে পারে না, একই জিন। এদের লক্ষ্য হচ্ছে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা। কে কার চশমা খুলে যায় না, তবে যারা চশমা পড়ে আছে তারা চশমাটা খুলে নিক আগে, তাহলে তো ঝামেলা মিটে গেল। বিজেপি যে সাম্প্রদায়িক দল সারা পৃথিবীর লোক জানে, কিন্তু দিদির এই ধর্মনিরপেক্ষতা ডববাজিটা থেকে বেরিয়ে আসুন, সেটা চাইবো আমি। উনি বলেছেন যে 18 বিজেপি 12 হয়ে গেছে। পুরো কথাটা হচ্ছে তৃণমূলের দায়িত্বে 0 থেকে বিজেপি 18 এমপি হয়েছে, তারপরে 12 হয়েছে। 0 থেকে 12 দায়িত্বটা বিজেপিকে তৃণমূলের, অস্বীকার করতে পারবেন? আর মাত্র কয়েকদিন, 6 এপ্রিল রামনবমী। যত সময় এগোচ্ছে তত রামনবমীর পারদ চড়ছে। অস্ত্র নিয়ে মিছিলের পক্ষেই গলা চড়াচ্ছেন বিজেপি নেতারা। কেন অস্ত্র? দিলীপ ঘোষ বলছেন মিছিলের সুরক্ষার জন্য। ফালাকাটার বিধায়ক বলছেন প্রয়োজনে প্রতিশোধ নেওয়ার জন্য।
উৎসবের মিছিলের সুরক্ষাই বা লাগবে কেন? প্রতিশোধের কথাই বা বলতে হচ্ছে কেন? আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টি হলে রামনবমীতে গরম বেশ খানিকটা কমবে, কিন্তু রাজনৈতিক উত্তাপ কমবে কি তার কোনো ইঙ্গিত নেই। উল্টে উত্তাপ চড়ছে তো চড়ছেই। 1 কোটি হিন্দু রাস্তায় নামবে। দোলের দিনই হুঙ্কার দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর দিলীপ ঘোষ বলেই চলেছেন অস্ত্র নিয়ে মিছিল হবে। রোজই বলছেন, সোমবারও বললেন। অস্ত্র নিয়ে মিছিল নতুন নয়, ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে। মহরমে যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমীতে বেরোবে কেন? আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে, তো অস্ত্র নিয়ে বেরোবো। কেন অস্ত্র লাগবে তাও খোলাখুলি খোলসা করেছেন দিলীপ। তো অস্ত্র নিয়ে বেরোবো, এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, তাই হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে। শোভাযাত্রা পুজো পাঠ করবে না, কারণ কি হলেই হামলা হবে, যেটা হচ্ছে জায়গায় জায়গায়। সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হবে। দিলীপের চেয়েও কড়া সুর আলিপুরদুয়ারের ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের গলায়। সনাতনী হিন্দু সমাজ, আপনি যদি কয়েক হাজার বছরের ইতিহাস দেখেন, তারা কাউকে আক্রমণ করে না, কিন্তু যদি আক্রান্ত হয় তাহলে তারা নিশ্চিতভাবে প্রতিহত করবে, প্রতিরোধ করবে, প্রয়োজনে তারা প্রতিশোধ নিতে বদ্ধ করবে। প্রতিশোধের প্রশ্ন আসছে কেন? বিজেপি নেতারা অতীতে রামনবমীতে অশান্তির প্রসঙ্গ টানছেন। হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুরের একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছিল, জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। এনআইএ তদন্তও চলছে। সব মিলিয়ে চড়া সুর বিজেপি নেতাদের। আমি এখান থেকে বলে যাচ্ছি, যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয়, এবারও সেইভাবে রামনবমী করবেন। কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখব। এরপরে যদি রাস্তায় আমরা দেখি তৃণমূল মুসলিমদের হয়ে আমাদের ধর্মীয় আচরণে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাহলে তৃণমূলকে বাংলার জনগণ দেখে নেবে। উৎসব নিয়ে আগ্রাসী বিজেপি, এই সুরেই সমালোচনায় মুখর তৃণমূল। সেটা একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে, এটা ঠিক না। আমরা সবাই শান্তিতে থাকবো, আনন্দের সাথে থাকবো। তাই এইখানে এই সাম্প্রদায়িক উস্কানির কোনো স্থান নেই। ওরা বিভিন্ন ধরনের একটা প্ররোচনার সৃষ্টি করতে চাইছে, বিষ মাখানো পলিটিক্সের দিকে নিয়ে যাচ্ছে, সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছে। রামনবমী নিয়ে সম্মুখ সমরে শাসক এবং প্রধান বিরোধী দল। বিধানসভায় যারা অনুপস্থিত তাদের পর্যবেক্ষণ কি? পশ্চিমবাংলায় মানুষ সম্প্রীতিবদ্ধ, দৃঢ়। তাকে ভাঙবার চেষ্টা করছে বিজেপি, তাকে ভাঙবার চেষ্টায় মদত দিচ্ছে তৃণমূল। এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির যদি কেউ জন্মদাত্রী হয়, তার নাম মমতা ব্যানার্জি, যার হাত ধরে এ বাংলায় আরএসএস এর আগমন। ঈদের ঠিক আগের রাতে শহর জুড়ে রামনবমীর পোস্টার পড়েছে। সেই পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি। তা নিয়েও জোর বিতর্ক। জানি না কে ছবি দিয়েছে, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমি রাজনৈতিক ব্যক্তি, আমি তো কারো বিয়েতে যে রাজনৈতিক বিয়ে হয় নাকি? একটা রামের ছবি আর পাশে একটা হনুমানের ছবি। হনুমানটা কে সাজবে? যে শুভেন্দু হনুমান হবে, না দিলীপ ঘোষ হনুমান হবে, না সুকান্ত হনুমান হবে, এইটা নিয়ে আবার ডিসপিউট। এটা হচ্ছে দেখে এখন একটা নতুন ইস্যু ওরা তৈরি করছে এই সাম্প্রদায়িকতার এতে, কিন্তু এটাতে খুব বেশি লাভ হবে না। আমি তো ফিরহাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি, উনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, সবাইকে ওনাকে কেউ দাওয়াত দিচ্ছে না, খারাপ লাগছে দেখতে। আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরহাদ হাকিম সাহেব কলকাতায় হাঁটে, মাথায় একদম গেরুয়া ফেটি বেঁধে। ভোট পাওয়া যায় না, বারবার বলুন, এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। রামনবমীতে যাতে অশান্তি না হয় তার জন্য অনেক আগে থেকেই সক্রিয় প্রশাসন। রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে বার্তা দিয়েছেন। শান্তি চেয়ে বার্তা দিয়েছে প্রতিটি রাজনৈতিক দলই। একটাই বার্তা, অতীত যেন না ফেরে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কলকাতার বস্তির জমি কি প্রমোটারের পেটে যেতে চলেছে, এই প্রশ্নই তুলে দিচ্ছে মেয়র ফিরহাদ হাকিমের সিদ্ধান্ত। শহরের সব বস্তির জমি ঠিকার অধীনে আনার সিদ্ধান্ত পুরসভায়। ফলে বস্তিবাসীর উচ্ছেদের আশঙ্কা বিরোধীদের। মুখ্যমন্ত্রী বস্তির নাম বদলে উত্তরণ করে দিয়েছেন। উত্তরণ কি বস্তিবাসীর হবে না প্রমোটারের? ছোট লালবাড়ির অন্দরে ঘুরছে এই প্রশ্নটাই। এবার কলকাতা পুরো এলাকায় বস্তি বা উত্তরণের জমি নিয়ে মেয়রের সিদ্ধান্তে বিতর্ক। শহরের সব বস্তির জমি ঠিকার অধীনে আনার সিদ্ধান্ত পুরসভার। আর এই সিদ্ধান্তের জেরে বস্তির জমিতে প্রমোটারদের দাপট বেড়ে যাওয়ার আশঙ্কা। পুরসভার সূত্রে খবর, সম্প্রতি কলকাতা পুরসভার 72 নম্বর ওয়ার্ডে দুটি বস্তির বাসিন্দাদের উচ্ছেদ করে সেখানে প্রমোটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্মাণকারী সংস্থা সেই জমি কিনে নেয়। নিজের বিধানসভা এলাকায় এই ঘটনা ঘটায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরই বস্তি থেকে যাতে কাউকে উচ্ছেদ না করা হয় তা দেখতে মেয়রকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়ে সক্রিয় হতে গিয়ে ঠিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র। 72 ওয়ার্ডে এরকম দুটো বস্তি, সেগুলো প্রমোটারের থাবায় চলে গেছে। অর্থাৎ গরিব মানুষ তারা হয় থ্রেট নয় টাকা নিয়ে তারা কলকাতা ছেড়ে দিচ্ছেন। আগে বস্তি অর্থাৎ খালি জায়গা, সেখানে যে নিজের বাড়ি করেছে, দ্যাট ওয়াজ এ ভ্যাকেন্ট ল্যান্ড, যেখানে তারা রয়েছে তাহলে তারা ঠিকা টেনেন্ট হবে। এগুলো বস্তি আমাদের ঠিকা টেনেন্সি আন্ডারে চলে আসে। বস্তির লোক তাদের নিজেদের রাইট পাবে। কলকাতায় রয়েছে প্রায় 3534টি বস্তি বা উত্তরণ। এই বস্তির জমির মালিকানার চরিত্র এক এক জায়গায় এক এক রকম। অনেক জায়গায় রয়েছে বস্তিতে তার নিজের জমিতে বাড়ি করে রয়েছে সাধারণ মানুষ, সেই জমি বা সেই মালিকানা কিভাবে ঠিকার অধীনে যাবে সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আবার বেশ কিছু এলাকা রয়েছে যেগুলো রেল বা পোর্টের অধীনস্থ, সেগুলো কি করে রাজ্য সরকার ঠিকার আওতায় নিয়ে আসা হবে? আইনি জটিলতার কথা বলেছেন বস্তি বিভাগের মেয়র পরিষদ। সমস্ত বস্তিগুলো বা উত্তরণগুলো একসাথে নিয়ে যে যাওয়ার কথা কি বলেছেন মেয়র সাহেব আমি জানি না অতটা ডিটেলসটা। তা উনি তো মহানাগরিক, একদিকে উনি পুরমন্ত্রী, আইনগতভাবে নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করে বা আইন তৈরি করে যদি কিছু করা যায় সেটা অন্য প্রসঙ্গ। তিনি মহানাগরিক, তিনি মন্ত্রী, কিভাবে বলেছেন। তো আমি আপনাদের বলতে পারি কলকাতা শহরে যে বিভিন্ন ক্যারেক্টারে বস্তি আছে, বিভিন্ন আঙ্গিকে সেগুলো বিচার করতে হয়। বিরোধীরা বলছেন এই সিদ্ধান্তে বাড়বে সিন্ডিকেটের দৌরাত্ম্য। এমনভাবে তৈরি হচ্ছে যেটা বেশিরভাগটাই ওই আমাদের ববিদার ভাইরাই পাবে। ঠিকার আন্ডারে চলে যাওয়ার পর সেই ঠিকার ওপরে ফ্ল্যাট তৈরি হবে এবং সেই ফ্ল্যাট থেকে আমি বলছি ওই বস্তিবাসী মানুষগুলোর আর কোনো জায়গা হবে না। মোটার কিভাবে ওই রকম ঘরগুলো আলাদা করে করে করা সম্ভব, ফলে 10,000, 20,000, 15,000 কিংবা কোনো কোনো জায়গায় ভয় দেখিয়ে লাথি মেরে ভেঙে তাদের তাড়িয়ে দেওয়া হবে, দিয়ে তার উপরে ফ্ল্যাট হবে। অসাধু প্রমোটারদের দাপট বৃদ্ধির কথা উড়িয়ে দিচ্ছেন না কলকাতা পুরসভার চেয়ারপারসন। প্রমোটারদের একটা থাবা বসাচ্ছে বিভিন্নভাবে। সবসময় যে ভালো প্রমোটার আসছে তা তো না, অসাধু প্রমোটারও প্রচুর আসছে। তারা কর্পোরেশনের নিয়মকানুনকে ফাঁকি দিয়ে বা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা চেষ্টা করে সবসময় বস্তিবাসীদের অল্প টাকা দিয়ে তাদের উচ্ছেদ করে দিয়ে সেখানে প্রমোট করার জন্য। সব মিলিয়ে বস্তিগুলি ঠিকার অধীনে আনা নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। প্রমোটারদের থাবা আরও চওড়া হবে না তো, প্রশ্ন থেকেই যাচ্ছে। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মাদ্রাসায় নিয়োগ আটকাতে ওএমআর শিটে বাড়তি কালির দাগ। ওএমআর শিটে কারচুপি করে নাম্বার কমানোর অভিযোগ মাদ্রাসার নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস TV9 বাংলায়। সিএফএসএল রিপোর্টে ব্যাকফুটে মাদ্রাসা সার্ভিস কমিশন। সূত্রের দাবি এইভাবে একের পর এক যোগ্য প্রার্থীকে অযোগ্য বানানো হয়েছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সন্দেহজনক ওএমআর সংরক্ষণ করতে বলেছে আদালত। কিন্তু জালিয়াতি ঠিক কিভাবে হয়েছে? সূত্রের খবর, মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় 55টি প্রশ্ন আসে। গ্রুপ এর 28টি প্রশ্ন সকলের জন্য আবশ্যিক। গ্রুপ বি, সি, ডি থেকে যে কোনো একটি সেট নিতে হয় পরীক্ষার্থীদের। তারপর ওএমআর শিটে গ্রুপ এর সঙ্গে গ্রুপ বি অথবা সি অথবা ডি এর মধ্যে যে কোনো একটি গোল করে কালো করতে হয়। সূত্রের দাবি যে পরীক্ষার্থীরা দুটো জায়গায় কালো করলেও তৃতীয় জায়গায় কালো করে তাদের বিপাকে ফেলেছে অন্য কেউ। মাদ্রাসা সার্ভিস কমিশনে বিস্তর দুর্নীতি। ওএমআর সিট জমা দিয়ে দেওয়ার পর পরীক্ষার্থীর ওএমআর সিটে এক্সট্রা গোল্লা পাকিয়ে তাকে অযোগ্য বানানো হয়েছে। বিরাট দুর্নীতি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব বলছে যে কালি দিয়ে এক্সট্রা গোল্লা পাকানো হয়েছে সেই কালি আলাদা, অর্থাৎ পরিকল্পিতভাবে যোগ্য পরীক্ষার্থীকে অযোগ্য বানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনে বিস্তর দুর্নীতি আমরা দেখেছি। এবার মাদ্রাসা সার্ভিস কমিশনেরও ছাপি খুলছে। দুর্নীতির শিকড় কতটা গভীরে এই প্রশ্ন বিরোধীরা তো তুলবেই। ক্যামেরায় কুণালের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। একজন ক্যান্ডিডেট যে এ এবং বি এই দুটোতে দাগ দিল, সে 55-র মধ্যে সে অনেক বেশি নাম্বার পেতে পারত। তার অ্যাসেস হলো শুধুমাত্র 28 নাম্বার। তার বি এবং সি এর মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন জানাচ্ছে যে তাদের মধ্যে কনফিউজ, যেহেতু বি এবং সি এনসার্কেল করেছে তাই তার অ্যাসেস হলো না। আসলে এ এবং বি এনসার্কেল করেছিল, সিটা এনসার্কেল করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন, তাকে অযোগ্য বানিয়েছে। এবং শুধু তাই না, আব্দুল হামিদের মামলায় সেই সময়ে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেই সময় নির্দেশ দিয়েছিলেন, সিএফএসএল এর নির্দেশ দিয়েছিলেন। সেই সিএফএসএল বলে হ্যাঁ
এবং এই যে সি গ্রুপে এক্সট্রা এনসার্কেল করা হয়েছে এটা অন্য কালিতে করা হয়েছে এবং তার ভিত্তিতে এ এবং বি কে অ্যাসেস করে তার বরাদ্দকৃত নাম্বারের উপর ভিত্তি করে তাকে ইন্টারভিউ নেওয়া হয়। ফলে একদিকে যেমন অযোগ্যদের যোগ্য বানানো হচ্ছে, অন্যদিকে যোগ্যদের অযোগ্য বানানো হচ্ছে এভাবে এক্সট্রা এনসার্কেল করে। কোন বোর্ডে মামলা নেই, মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি দুর্নীতি, কারণ কেন্দ্র সরকারের পাঠানো স্টাইপেন্ডের টাকা লুট হয়ে যাচ্ছে। 225 কোটি টাকার কোনো খোঁজই নাই। মুসলিম সমাজ আজকে ওদের ভোট ব্যাংক হয়ে গেছে। মুসলিমরাও জানেন যে আমাদের আর অন্য রাস্তা নেই, টিএমসিকে ভোট দিতে হবে। আর এই জন্য টিএমসি জানে এদের জন্য কাজ করার দরকার নেই, এদের কোনো অধিকার দেওয়ার দরকার নেই, এদেরকে শিক্ষিত করার দরকার নেই, এরা এরকমই থাকুক আর আমাদের ভোট দিয়ে যাক। আজকে মুসলমান সমাজকে ভাবতে হবে যে কিসের জন্য ওরা টিএমসিকে জিতিয়ে রেখেছেন, তাদের সর্বনাশ করার জন্য। শিক্ষার পর রাজ্যের স্বাস্থ্যেও দুর্দশার ছবি আবারও। জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ টাকা খরচই করতে পারল না সরকারি হাসপাতাল। ছবিটা কলকাতা মেডিকেলের। হাসপাতালে না পেয়ে বাইরে থেকে ওষুধ, চিকিৎসার সামগ্রী কিনতে হচ্ছে, অভিযোগ রোগীর আত্মীয়দের। 2024-25 আর্থিক বছরে জাতীয় স্বাস্থ্য মিশনে 87,29,401 টাকা বরাদ্দ হয়েছিল। 30টি খাতে এই টাকা মঞ্জুর করেছিল স্বাস্থ্য ভবন। 2024-এর 24শে মে নির্দেশিকা জারি করে কলকাতা মেডিকেলের জন্য মঞ্জুর হয় এই টাকা। সেই টাকা খরচ করতে পারল না কলকাতা মেডিকেল কলেজ, ফিরে গেল টাকা। জননী সুরক্ষা, বিনামূল্যে ওষুধ, ডায়ালিসিস, ব্লাড ব্যাংক, থ্যালাসেমিয়া, এসএনসিইউ সহ 30টি খাতে মঞ্জুর হয়েছিল 87 লক্ষ টাকা। TV9 বাংলায় দুর্দশার কথা জানালেন রোগীর পরিজনরা। দুটো ইঞ্জেকশন কিনেছেন দেখাচ্ছেন এবং টোটাল 1372 টাকা এবং আপনাকে ডিসকাউন্ট দিয়ে 630 টাকায় আপনাকে পেমেন্ট করতে হয়েছে। এখানে এই ওষুধগুলো নেই বললো তো, নেই বললে এই ওষুধগুলো হ্যাঁ লিখে দিয়েছিল আনতে হবে বললো। 2000 টাকা দিয়ে তবে পেটের এক্সরে করে এলো। একটা পেট পালাস বল 200 টাকা দাও, ফের না আসে 200 টাকা দাও, কি তাহলে আমরা তাহলে গরিব মানুষ, তাহলে আমরা তাহলে কি করতে আসলাম আমরা? আমাদের বাইরে দিয়েছে, আমরা বাইরে থেকে নিয়েছি। কি ওষুধ কিনে এনেছেন বাইরের থেকে? ও ইনগাসন কিনেছি, ও ট্যাবলেট কিনেছি, কিনে নিয়েছি। কত টাকার ট্যাবলেট কেনা হয়েছে? 1270 টাকার ট্যাবলেট কেনা হয়েছে। আমাদের ঐকান্তিক প্রয়াস ছিল যাতে কোনো টাকা পয়সা না ফেরত চায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের অ্যাকাউন্টসকে বোঝাতে পারিনি যে টাকাগুলোর খরচা পুরোটাই করে দেওয়া উচিত, এবং নানা কারণে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে নানা রকম অবজেকশন ওঠে এবং আমাকে জানানো হয় যে বেশ কিছু জিনিস ট্রেজারিও নাকি অবজেকশন দেবে। অর্থটা তো একটা সুপার স্পেশালিটি সাবজেক্ট এবং তার জন্য একটা ডিপার্টমেন্ট আছে, আমার পূর্ণ সময়ের অ্যাকাউন্টস অফিসার রয়েছেন, তারা যদি আমাদের ভাবনা চিন্তাগুলোকে সহমত না হন, আমি তো জোর করে আমার সইয়ে তো আর বেরোবে না, কারণ ডিডিও হচ্ছেন উনি, ড্রয়িং ডিসবার্সিং অফিসার। আমরা এই নিয়ে আগেও আমাদের মধ্যে বহুবার মনোমালিন্য হয়েছে কথার, মানে উনি মানতে চাননি।